ভারতের মণিপুর প্রদেশ কি ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন হতে যাচ্ছে? মণিপুর কি আসলেই স্বাধীনতার ঘোষণা দিয়েছে, নাকি মণিপুরে গৃহযুদ্ধ চলছে? মণিপুরের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির পেছনে কারা আছে? সবকিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব। সারা বিশ্বের মানচিত্রে এটি হলো ভারত, এটি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, আর এদিকে ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোকে দেখতে পাচ্ছেন: আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর ও নাগাল্যান্ড প্রদেশ। এটি হলো সিকিম, যা বর্তমানে ভারতের অংশ। এখানে নেপালকে দেখতে পাচ্ছেন, এটি হলো ভুটান, আর এদিকে চীনকে দেখতে পাচ্ছেন, আর এটি হলো বাংলাদেশ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে একত্রে 7 সিস্টার্স বলা হয়। সিকিমকেও উত্তর পূর্ব অঞ্চলের রাজ্য হিসেবে ধরা হয়। সেই হিসেবে 7 বোনের এক ভাই হলো সিকিম। এই 7টি রাজ্য ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন নেক করিডোরের মাধ্যমে। শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নিয়ে এবং 7 সিস্টার্স নিয়ে বিস্তারিত ভিডিও আছে, সেগুলো দেখে নিন। মণিপুরের রাজধানী হলো ইম্ফল। এর আয়তন প্রায় 22,327 বর্গ কিলোমিটার। বহুকাল পূর্ব থেকেই মণিপুরে গোত্রীয় শাসন বিদ্যমান ছিল। 1814 সালে বর্তমান মিয়ানমারের রাজা বুদাওপায়া মণিপুরকে দখল করে নেন। পরে 1824 সালে প্রথম অ্যাংলো বার্মা যুদ্ধ সংগঠিত হয়, অর্থাৎ ব্রিটিশদের সাথে বার্মার যুদ্ধ সংগঠিত হয়। যুদ্ধের পর মণিপুর রাজ্যটি ব্রিটিশ শাসনের অধীনে চলে আসে। তবে ব্রিটিশরা শুধু মণিপুরের নিরাপত্তার বিষয়টি দেখভাল করত, আর অভ্যন্তরীণ শাসন চালাত মণিপুরের রাজা। আমরা জানি 1947 সালে ব্রিটিশরা ভারত এবং পাকিস্তানকে আলাদা করে দেয় এবং যে কর প্রদানকারী রাজ্যগুলো ছিল তাদেরকে বলে যে তারা ভারত বা পাকিস্তানের সাথে যেতে পারবে অথবা স্বাধীন থাকতে পারবে। বেশিরভাগ রাজ্যই ভারতের সাথে যুক্ত হয়, কিছু রাজ্য যুক্ত হয় পাকিস্তানের সাথে, আর কিছু রাজ্য স্বাধীনভাবে থাকতে চেয়েছিল। সেসব রাজ্যের অবস্থা পরে কি হয়েছিল সেটি নিয়ে অন্য ভিডিওতে বিস্তারিত কথা বলেছি, সেগুলো দেখে নিন। মণিপুরের মহারাজা 11 আগস্ট 1947 সালে ভারতের সাথে একটি চুক্তির মাধ্যমে ভারতের অন্তর্ভুক্ত হন। পরে 1956 সালে এটি কেন্দ্রশাসিত রাজ্য হয়। 1972 সালে পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। তবে মণিপুরের অধিকাংশ মানুষ ভারতের সাথে যুক্ত হওয়ার পক্ষে থাকলেও কিছু মানুষ ছিল যারা এটার বিরোধিতা করেছিলেন। তারা চেয়েছিলেন মণিপুরকে স্বাধীন দেশ হিসেবে গঠন করতে। 1964 সালে ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট নামে প্রথম একটি গ্রুপ তৈরি হয়, যারা ভারত থেকে আলাদা হয়ে মণিপুরকে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। এছাড়াও আরও অনেকগুলো গ্রুপ আছে, তাদের প্রত্যেকের আবার নিজস্ব উদ্দেশ্য আছে। দ্য পিপলস রেভলিউশনারি পার্টি অফ কাংলেইপাক গঠিত হয় 1977 সালে। দ্য পিপলস লিবারেশন আর্মি গঠিত হয় 1978 সালে। এরা বিভিন্ন সময় মণিপুর রাজ্য সরকারের বিভিন্ন কর্মকর্তা ও সরকারি স্থাপনার উপর হামলা চালিয়েছে। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সহায়তায় বিভিন্ন সময় তাদেরকে দমন করেছে। এছাড়াও কুকিল্যান্ড নামে একটি দেশ গঠন করতে চায় কুকি ন্যাশনাল আর্মি। ভারতের মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড, মিয়ানমারের কিছু অংশ এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে নিয়ে কুকিল্যান্ড নামে একটি দেশ গঠন করতে চায়। এসব বিষয় নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, সংঘর্ষ মণিপুরে বিভিন্ন সময়ে হয়েছে, কিন্তু তা ধীরে ধীরে স্থিমিত হয়ে গিয়েছিল। তাহলে বর্তমানে হঠাৎ করে কি হলো মণিপুরে? বর্তমানে কেন মণিপুর জ্বলছে? মণিপুর রাজ্যে যেসব জনগণ বসবাস করে তাদের মধ্যে দুটি ভাগ আছে। একটি হলো মেইতি জনগোষ্ঠী এবং অন্যটি হলো আদিবাসী জনগোষ্ঠী। মেইতি জনগণ মণিপুর রাজ্যের জনসংখ্যার প্রায় 60% প্রতিনিধিত্ব করে। তারা মূলত হিন্দু ধর্মের অনুসারী। অন্যদিকে মণিপুর রাজ্যের জনসংখ্যার প্রায় 40% নাগা জাতিগোষ্ঠী এবং বিভিন্ন কুকি জো উপজাতি। এদের বেশিরভাগই খ্রিস্টান ধর্মের অনুসারী। নাগা, চীন, কুকি, মিজো ছাড়াও আরও অনেক উপজাতি রয়েছে সেখানে, তবে এরাই প্রধান উপজাতি বা আদিবাসী।
তবে পূর্বের তুলনায় বর্তমানে মেইতি জনগণের সংখ্যা কমছে। অন্যদিকে কুকি-জোদের সংখ্যা বাড়ছে, কারণ বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী মায়ানমার থেকে প্রচুর পরিমাণে কুকি-জো জনগণ মণিপুর রাজ্যে এসে আশ্রয় নিয়েছে। অন্যদিকে আরেকটি লক্ষণীয় বিষয় হল মণিপুরের রাজধানী ইম্ফল ছাড়া বাকি মণিপুরের বেশিরভাগ অংশ পাহাড়ি অঞ্চল। ইম্ফল উপত্যকা, যা রাজ্যের প্রায় 10 ভাগ, সেখানে প্রধানত মেইতি জনগণ বসবাস করে। আর আশেপাশের পাহাড়গুলিতে অন্য উপজাতি তথা নাগা জাতিগোষ্ঠী এবং বিভিন্ন কুকি-জো উপজাতি বসবাস করে। অর্থাৎ 60 ভাগ মেইতি জনগণের জন্য 10 ভাগ ভূমি রয়েছে, অন্যদিকে 40 ভাগ আদিবাসী তথা উপজাতিদের জন্য 90 ভাগ ভূমি রয়েছে, যদিও এই 90 ভাগের বেশিরভাগই পাহাড়ি এলাকা। আরেকটি বিষয় লক্ষণীয়, মণিপুরের যেদিকে নাগাল্যান্ড রয়েছে সেই দিকে মূলত মণিপুরের নাগা উপজাতিগণ বসবাস করে, আর মণিপুরের দক্ষিণ দিকে কুকি-জো উপজাতি বসবাস করে। আর মণিপুরের বিধানসভায় রাজনৈতিক ক্ষমতার আধিপত্য রয়েছে মেইতিদের। বিধানসভার 60টি আসনের মধ্যে 19টি আসন তফসিলি উপজাতি যেমন নাগা বা কুকিদের জন্য সংরক্ষিত, 40টি আসন অসংরক্ষিত সাধারণ নির্বাচনী এলাকা, যার মধ্যে 39টি আসন গত নির্বাচনে মেইতি প্রার্থীরা জিতেছিল। তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি হল সরকারিভাবে মনোনীত গোষ্ঠী, যারা ভারতের সবচেয়ে অনগ্রসর আর্থসামাজিক গোষ্ঠী। সরকার এই তালিকার অন্তর্ভুক্ত জনগোষ্ঠীকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকে তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য। তবে আদিবাসী গোষ্ঠীগুলো অভিযোগ করছে যে মেইতি অধ্যুষিত ইম্ফল উপত্যকায় সরকারি ব্যয় বেশি করা হয়, অর্থাৎ সরকার সম্পূর্ণ রাজ্যে সমানভাবে উন্নয়ন না করে শুধু এই রাজধানীকে কেন্দ্র করেই তার উন্নয়ন কর্মকাণ্ডকে পরিচালিত করে থাকে। অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বী মেইতি জনগণ এবং খ্রিস্টান ধর্মাবলম্বী নাগা ও কুকি-জো জাতিগোষ্ঠীর মধ্যে বিভিন্ন স্বার্থগত দ্বন্দ্ব রয়েছে। তবে বর্তমানে যে সমস্যার শুরু হয়েছে সেটির মূলে রয়েছে ভূমি নিয়ে সমস্যা। মণিপুরের ভূমি সংস্কার আইন অনুযায়ী স্থানীয় জেলা পরিষদের অনুমতি ছাড়া রাজ্যের পাহাড়ি অঞ্চলে মেইতি জনগণ বসতি স্থাপন করতে পারে না, অর্থাৎ পাহাড়ি এলাকাকে আদিবাসী তথা উপজাতিদের জন্য সংরক্ষিত করে রাখা হয়েছে। কিন্তু ইম্ফল উপত্যকায়, অর্থাৎ যেখানে মেইতি জনগণ বসবাস করে, সেখানে পাহাড়ি জনগণ এসে বসতি স্থাপন করতে পারবে। ফলে মেইতি জনগণ ভূমির সংকটে রয়েছে। তাই তারা চিন্তা করল যে তাদেরকেও যদি কুকি-জো উপজাতিদের মতো তফসিলি উপজাতি হিসেবে তালিকাভুক্ত করা হয়, সেক্ষেত্রে তারাও কুকি-জোদের মতো বিভিন্ন অধিকার পাবে এবং তারাও পাহাড়ে বসতি স্থাপন করতে পারবে। এছাড়াও রাজধানী ইম্ফলে থেকেও মেইতি জনগণ নিজেদেরকে বঞ্চিত ভাবে। এর অন্যতম কারণ হল মিয়ানমার থেকে কুকি-জো উপজাতিদের মণিপুরে আশ্রয় নেওয়া। ফলে মেইতি জনগণও তফসিলি উপজাতি হিসেবে সংরক্ষণ চায়, আর সে কারণে তারা মণিপুরের হাইকোর্টে আবেদন করে। 20 এপ্রিল 2023 সালে মণিপুর হাইকোর্টের একজন বিচারক রাজ্য সরকারকে তফসিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য মেইতি সম্প্রদায়ের অনুরোধ বিবেচনা করার নির্দেশ দেন। আর এতেই রাজ্যে মেইতি ছাড়া অন্যান্য আদিবাসী জনগোষ্ঠী বিক্ষোভ শুরু করে। যদিও এরপরে ভারতের সুপ্রিম কোর্ট এই আদেশকে বাতিল ঘোষণা করে, কিন্তু ইতিমধ্যে বিক্ষোভ শুরু হয়ে যায় বিভিন্ন জায়গায়, যা এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। কারণ কুকিরা আশঙ্কা করেছিল যে মেইতিরা যদি তফসিলি উপজাতির মর্যাদা পেয়ে যায় তাহলে তারা ইম্ফল এলাকা ছাড়াও পাহাড়ের অন্যান্য এলাকায়ও জমি কেনার অনুমতি পাবে। ফলে মেইতিদের দখলে চলে যাবে পাহাড়ি অঞ্চল। মার্চের শেষের দিকে ইম্ফল উপত্যকার সীমান্তবর্তী চূড়াচাঁদপুর জেলায় এবং আশেপাশে মেইতি এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের সংঘর্ষে শত শত মানুষ নিহত হয় এবং হাজার হাজার মানুষ আহত হয়, এবং অসংখ্য মানুষ নিজেদের ঘর বাড়ি ছেড়ে তাঁবুতে আশ্রয় নেয়। রাজ্য সরকার বিভিন্নভাবে দুই পক্ষের এই সংঘর্ষকে থামানোর চেষ্টা করছে, কিন্তু তারা সফল হয়নি। কুকি-জো আদিবাসীদের দমন করার জন্য মণিপুর রাজ্য বিজেপি সরকার সংরক্ষিত বনাঞ্চলের বসতি থেকে অবৈধ অভিবাসীদের অপসারণের প্রচেষ্টা শুরু করে। কর্মকর্তারা বলেছেন যে মিয়ানমারের অবৈধ অভিবাসীরা 1970 সাল থেকে মণিপুরে বসতি স্থাপন করেছে, কিন্তু উপজাতি গোষ্ঠীগুলো বলছে যে অবৈধ অভিবাসন একটি অজুহাত। মূলত আমাদেরকে এসব এলাকা থেকে উচ্ছেদ করতে চায় সরকার। ফলে কুকি-জো উপজাতি এখন আলাদা রাজ্য চায় তাদের জন্য।
কুকি জো উপজাতির রাজ্য বিজেপি সরকারকে বিশ্বাস করে না। তারা ভাবে রাজ্যের বিজেপি সরকার মেইতিদের হয়ে কাজ করছে, কারণ আমরা দেখেছি যে রাজ্য সরকারে মেইতিদের সংখ্যাই বেশি। ফলে এখনও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। মেইতি এবং কুকি উপজাতিদের মাঝখানে অবস্থান নিয়েছে আর্মি। তারপরেও সংঘর্ষ থামছে না। ড্রোন ব্যবহার করে বোমা হামলা এবং রকেট হামলাও চালানো হয়েছে, যদিও এক পক্ষ অন্য পক্ষের উপর দোষ চাপানোর চেষ্টা করছে এসব বিষয়ে। এখন প্রশ্ন হলো, মণিপুর কি আসলেই স্বাধীনতা ঘোষণা করেছে? সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে মণিপুর ভারত থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছে কয়েকদিন আগে, তবে তা সত্য নয়। যে ঘোষণাটির কথা বলা হয়েছে তা 2019 সালে দেওয়া হয়েছিল। লন্ডন থেকে মণিপুরের স্বঘোষিত মহারাজ সানা জাওবারার পক্ষ থেকে এই ঘোষণাটি দেওয়া হয়। লন্ডনে বসেই প্রবাসী সরকার গঠনের ডাক দিয়েছিলেন মণিপুরের নেতারা, তবে এই সরকারকে পৃথিবীর কোনো দেশ স্বীকৃতি দেয়নি। তাদের দখলে মণিপুরের কোনো ভূখণ্ডও নেই, ফলে এটিকে শুধুমাত্র একটি মূল্যহীন ঘোষণা বলা যায়। ঘোষণাকারীদের মধ্য থেকে কয়েকজনকে ভারত সরকার ইতিমধ্যে গ্রেফতার করেছে। আরেকটি প্রশ্ন হলো, তাহলে কি মণিপুরে গৃহযুদ্ধ চলছে? বর্তমান পরিস্থিতি বিবেচনায় বলা যায় যে মণিপুরে সংক্ষিপ্ত আকারে গৃহযুদ্ধ চলছে। দুই পক্ষের মাঝখানে আর্মি অবস্থান নিয়েও দুই পক্ষকে সংযত রাখতে পারছে না। বিভিন্ন থানা লুটের ফলে অত্যাধুনিক অস্ত্র দুই পক্ষের হাতে চলে গিয়েছে। এছাড়াও ধারণা করা হচ্ছে তৃতীয় কোনো দেশ অস্ত্র দিচ্ছে বিদ্রোহীদের। এখন প্রশ্ন হলো, কেন্দ্রীয় সরকার কি বলছে? কেন্দ্রীয় সরকার খুব বেশি ভালো ভূমিকা রাখতে পারেনি। সমালোচকরা বলছেন যে রাজ্যে যদি বিজেপির সরকার না হয়ে অন্য কোনো দলের সরকার হতো, তাহলে এতদিনে রাজ্য সরকারকে সরিয়ে দিয়ে সেখানে রাষ্ট্রপতির শাসন জারি করত কেন্দ্রীয় সরকার। কিন্তু রাজ্য সরকার বিজেপির হওয়াতে কেন্দ্রীয় সরকার চুপচাপ বসে আছে। এখন প্রশ্ন হলো যে মণিপুরের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির পেছনে কি কারো হাত রয়েছে? আমরা জানি সীমান্ত নিয়ে ভারত এবং চীনের মধ্যে অনেক সমস্যা রয়েছে। এছাড়াও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেও দুটি দেশের মধ্যে সমস্যা রয়েছে। তাই মণিপুরের আদিবাসী জনগোষ্ঠীর হাতে ভারী অস্ত্র আসার পেছনে অনেকেই চীনকে দায়ী করছেন। এছাড়াও আমরা জানি মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে, ফলে মিয়ানমার থেকেও উপজাতিরা বিভিন্ন অস্ত্র পাচ্ছে। আর অনেক আগে থেকেই যেসব বিচ্ছিন্নতাবাদী দলগুলো কাজ করেছিল মণিপুরকে স্বাধীন করার জন্য, তারা এখন আবার সক্রিয় হচ্ছে। তারাও এই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করছে। এখন প্রশ্ন হলো যে এই সমস্যাকে কেন্দ্র করে মণিপুর কি ভারত থেকে আলাদা হয়ে যাবে বা স্বাধীন দেশ হয়ে যাবে? এখন পর্যন্ত যে পরিস্থিতি তা পর্যালোচনায় বলা যায় যে মণিপুর ভারতের অংশ হিসেবেই থাকবে। ভারত কোনোভাবেই চাইবে না মণিপুর আলাদা হয়ে যাক, কারণ তাহলে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য আলাদা হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে। তো এখন এ পর্যন্তই। 7 সিস্টার্স নিয়ে এবং শিলিগুড়ি করিডোর নিয়ে বিস্তারিত ভিডিও আছে, দয়া করে সেই ভিডিওগুলো আগে দেখে নিন। ধন্যবাদ।